ওরা বুঝে নিয়েছে আর আমরা হয়তো ক্ষমতায় আসতে পারবো না। সামনেই নির্বাচন। দেখুন, নির্বাচনী অজুহাত দিয়ে বা জিএসটি নিউট্রালাইজেশন এর অজুহাত দিয়ে বা আমার লোন নেওয়ার ক্ষমতা নেই, লোন নেওয়ার ক্যাপ আছে বলে আমি আর লোন নিতে পারবো না ফার্দার, তাই আমি দিতে পারবো না, এটা কখনো অজুহাত হতে পারে না। তাও সে আপনি কোথা থেকে দেবেন, সে নবান্ন বিক্রি করে দেবেন নাকি অন্য কিছু করে দেবেন, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। বলি, যুব সাথীর সাথে ডিএ দেওয়ার কোনো প্রকার লড়াই নেই। আপনি একদিকে গোটা রাজ্যে কর্মসংস্থান তৈরি করতে পারেননি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই শিক্ষক, শিক্ষাকর্মী যারা ডিএ পান তারা প্রত্যেকেই পাবেন। একদম সরকার পোষিত যে সমস্ত শিক্ষক, তাদেরকে মানে বেসিক্যালি এরা চাইছে কি বলুন তো, একটা অংশের মানুষকে মানে ওদের মধ্যে লড়াই লাগিয়ে দেবো। ডিপ্রাইভ করে ওদের মধ্যে যতটা কম দেওয়া যায়। দিয়ে দিতে হবে। আমরা প্রত্যেকেই জানি সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ এসেছিল যে 25% দিয়ে দিতে হবে, কিন্তু সেই দিতে রাজ্য সরকার সময় চাইলেন, কিছুটা সময় চাইছেন। আমার সঙ্গে রয়েছেন ডিএ মামলার আইনজীবী ফিরদৌস শামীম, কথা বলবো দাদার সাথে। আরো একটু সময় চাইলেন, কেন সময় চাইলেন? দেখুন, সময় চেয়েছেন কি চাননি এগুলো ইম্মেটেরিয়াল। সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা হলো এখনো পর্যন্ত বলবৎযোগ্য নির্দেশ। সুপ্রিম কোর্ট খুব স্পেসিফিক নির্দেশ দিয়েছে। 25% এরিয়া দিয়ে ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে। যে নির্দেশ কবে দিয়েছিল সুপ্রিম কোর্ট? অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে 16 মে 2025। 16 মে 2025 যখন নির্দেশ দেন, তারপরে রাজ্য সরকার একটা অ্যাপ্লিকেশন করে বলে আমাদের সময় দিতে হবে। এই সময় কেনার অভ্যাসটা এই সরকারের একটা তৈরি হয়ে গেছে। সেই সময় তারা একটা অ্যাপ্লিকেশন করে এবং যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দেওয়া হয়নি এই 25% এরিয়া দিয়ে, আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করি। সুপ্রিম কোর্ট যখন এই 5ই ফেব্রুয়ারি রায় দিল, তখন এই নির্দিষ্টভাবে 16 মে 2025 ওই নির্দেশটিকে কোট করে দিল, গোটা নির্দেশটিকে কোট করে দিয়ে বলল এই যে 25% এরিয়া দিয়ে ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে। 5ই ফেব্রুয়ারি 2026 রায়। আমরা 8মতম দিনে কন্টেম্পট নোটিশ দিলাম যে তুমি সুপ্রিম কোর্টের নির্দেশ মানছো না, উইলফুলি ডিসওবে করছো। তারপরে আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করলাম তার 8মতম দিনে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে নির্দিষ্টভাবে করা হলো যে উইলফুলি ডিসওবে করছে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব, যারা একেবারে এই মামলার পার্টি। তারা এই নির্দেশ সম্পর্কে নির্দিষ্টভাবে তাদের নলেজে থাকা সত্ত্বেও তারা এই নির্দেশ অমান্য করছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 25% এরিয়া দিয়ে ইমিডিয়েট। তারপরে একটা কমিটি তৈরি করে দিয়েছে, যে কমিটির মাথায় রয়েছেন সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি, আরো 2জন বিচারপতি এবং সিএজির একজন অফিসার, তো ডেপুটি সিএজি। ফলে এই কম্পোজিশন তারা ঠিক করবেন যে টোটাল এই এরিয়া দিয়ে কত হবে। এবার সরকার এখানে ডিভাইড অ্যান্ড রুল করতে চাইছে, ও করে লাভ হবে না। দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এবং সেখানে নির্দিষ্টভাবে রোপা রুলে এটা ডিফাইন করা আছে। আপনি যদি দেখেন এই রোপা রুল গুলো একেবারে নির্দিষ্টভাবে ডিফাইন করা আছে ডিএ কিভাবে দিতে হবে। ফিরদৌসটা একটা কথা জিজ্ঞাসা করবো, ডিএ নিয়ে চাপে নিশ্চয়ই রাজ্য সরকার, সেজন্যই তারা সময় চাইল। অবভিয়াসলি দেখুন, ওরা ভাবছে এই সময় কিনে আমরা এই বিষয়টিকে ধামাচাপা দিতে পারবো, বা ওরা আরেকটা জিনিস ভাবছে, কারণ ওরা বুঝে নিয়েছে আর আমরা হয়তো ক্ষমতায় আসতে পারবো না, সামনেই নির্বাচন। দেখুন, নির্বাচনী অজুহাত দিয়ে বা জিএসটি নিউট্রালাইজেশন এর অজুহাত দিয়ে বা আমার লোন নেওয়ার ক্ষমতা নেই, লোন নেওয়ার ক্যাপ আছে বলে আমি আর লোন নিতে পারবো না ফার্দার, তাই আমি দিতে পারবো না, এটা কখনো অজুহাত হতে পারে না। তাহলে যারা ব্যাংক থেকে টাকা ধার নেয় তাদের টাকা দেওয়ার আর ক্ষমতা নেই, এটা বললেই তো তাহলে তাদের আর টাকা দিতে হবে না। যেমন ধরুন বিজয় মালিয়া ব্যাংক থেকে টাকা নিয়েছে, সে টাকা নেওয়ার পরে তার আর টাকা দেওয়ার ক্ষমতা নেই, সে বিদেশ চলে গেছে, তাহলে কি ব্যাংক তাকে ছেড়ে দেবে? যদি আপনি স্ট্যাটুটরি অব্লিগেশন থাকে, স্ট্যাটুটরি অব্লিগেশন যদি তৈরি হয়, তাহলে সেই স্ট্যাটুটরি অব্লিগেশন মোতাবেক আপনাকে টাকা দিতে হবে। সে আপনি কোথা থেকে দেবেন, সে নবান্ন বিক্রি করে দেবেন নাকি অন্য কিছু করে দেবেন, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। কিন্তু আপনি এটা বলতে পারেন না যে এই সামনে ইলেকশন বা জিএসটি নিউট্রালাইজেশনের জন্য আমি দিতে পারছি না, বা আমার লোন নেওয়ার ক্ষমতার সর্বোচ্চ সীমা রয়েছে, সেই জন্য ফাইন্যান্সিয়াল যে ম্যানেজমেন্ট, সেই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সেটা ডিসরাপ্ট হয়ে যাবে। এফআরবিআই দেখুন একদিকে আপনি আয় করছেন,
আয় করে আপনার যদি ব্যয় আয়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ না হয় তাহলে দেউলিয়া হতে বাধ্য। আপনি জানেন সরকারের খরচে ২ রকম খরচ হয়। একটা হচ্ছে স্থায়ী খরচ, একটা অস্থায়ী খরচ। স্থায়ী খরচ কি, কি? কর্মচারীদের বেতন, পেনশন এগুলো হচ্ছে স্থায়ী খরচ। অস্থায়ী খরচ কি? যে ডেভেলপমেন্টের পারপাসে। এবার ডেভেলপমেন্ট না করে আপনি ওই প্রশাসনিক সভার নামে বা অন্য ৫ টা খাতে যেটা খরচ করে দিচ্ছেন, যেখানে খরচ করার কোনো যৌক্তিকতা নেই। তাহলে আপনাকে ১ম এ দেখতে হবে আপনার আয় কত। সেই আয় মোতাবেক আপনাকে ব্যয় করতে হবে। এবং শুধু তাই না, আপনি দেখুন স্বাধীনতার পর থেকে ১৯৪৭ থেকে আজকে ২০২৬ পর্যন্ত সর্বমোট যদি আপনি ঋণের হিসাব করেন, ১৯৪৭ থেকে ২০১১ পর্যন্ত কত টাকা ঋণ ছিল? ১,৯৯,০০০ কোটি টাকা। আর এই ২০১১ থেকে ২০২৬ প্রায় ৬,০০,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। এফআরবিএম এর কথা আজকে মনে পড়েছে। যে ফাইন্যান্সিয়াল যে বেসিক্যালি লোন নেওয়ার ক্ষেত্রে আমাকে একটা ক্যাপ লাগানো আছে। আমাদের এফএমবিএম অ্যাক্টে নির্দিষ্ট ক্যাপ লাগানো আছে। ফলে তার বেশি লোন নিতে হয়। উনি সর্বোচ্চ সীমার লোন নিয়ে নেন। ফলে লোন নিয়ে মানে ধারালো সরকার হয়েছেন। ধার নিয়ে ধারালো সরকার হয়েছে। কিন্তু আপনি সেটা কর্মচারীদের হকের পাওনা মিটাবেন না, এটা হতে পারে না। আর কর্মচারীদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করে কোনো লাভ হবে না। আরেকটা বিষয় আমি শুধু একটু বলে দিই, যেখানে রাজ্য একদিকে সময় চাইছে ডিএ দেওয়ার জন্য, সেখানে মুখ্যমন্ত্রী আজকেই ঘোষণা করছে যুবসাথীর টাকা আজকে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। যুবসাথী দিতে পারছেন কিন্তু ডিএ দিতে পারছেন দেখুন আমি ১ম এই বলি যুবসাথীর সাথে ডিএ দেওয়ার কোনো প্রকার লড়াই নেই। আপনি একদিকে গোটা রাজ্যে কর্মসংস্থান তৈরি করতে পারেননি। না সরকারি ক্ষেত্রে না বেসরকারি। সরকারি ক্ষেত্রে পর্বতপ্রমাণ দুর্নীতি। বেসরকারি ক্ষেত্রে নিয়োগ নেই। অপরদিকে কর্মচারীদের যে হকের পাওনা, কারণ কর্মচারীরা তারা পা বেতন পান, তাদের যে পে স্কেল সেই অনুযায়ী, তার পে স্কেল মোতাবেক যে ডিএ হবে সেই অনুযায়ী। কারণ এগুলো সব ভাতা, অ্যালাওয়ান্স। আপনি ডিয়ারনেস অ্যালাওয়ান্স, এইচআরএ, এমএ মানে হাউস রেন্ট অ্যালাওয়ান্স, মেডিকেল অ্যালাওয়ান্স এইগুলো আপনাকে যেমন এমএ এটা ফিক্সড। এইচআরএ না। তার আমি পার্সেন্টেজ ওয়াইজ আমি পায়। কোনো ডিএ, আমি কোনো এআইসিপিআই দুটো অনুযায়ী পায়। আলাদা করছি না, কিন্তু টাকা তো রেডি আছে। যুবসাথীর আজকেই ঢুকিয়ে দাও অ্যাকাউন্টে, তিনি অর্ডার দিয়ে দিতে পারছে, তাহলে 25% একদমই দেখুন, আমি মনে করি ইমিডিয়েটলি ডিএ দেওয়ার মতো সরকারের সেই সামর্থ্য রয়েছে। আপনি যেকোনো একজন ভালো অর্থনীতিবিদের কাছে এই গোটা রাজ্যের বর্তমানে যা পরিস্থিতি সেই অনুযায়ী তার কাছ থেকে আপনি জেনে বুঝে নিন। সে একদম জেনে বুঝে না হলে মানে এখনো পর্যন্ত অসীম দাশগুপ্ত মশাই আছেন। তার কাছে চলে যান। তিনি বুঝিয়ে দেবেন যে কিভাবে এই টাকাটা দেওয়া যায়। দেখুন যখন রোপা রুল 2009 ফ্রেমড হয়েছে, তখন অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত মশাই। এখনো মানুষটি আমি আমি এই রায় হওয়ার পরে আমি তার সঙ্গে কথা বলেছি আবার। তিনি তি একদম। তিনি একেবারে নির্দিষ্টভাবে কেন কিসের জন্য এই রোপা রুলসে এই ডিএ, এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। সেটা কেন ইন্ট্রোডিউস করা হয়েছিল? কেন সেটা ডিফাইন করা হয়েছিল? দেখুন রাজ্য সরকার সর্বপ্রথম যেটা দেখবে সেটা হচ্ছে স্থায়ী খরচ। স্থায়ী খরচের পরে তারপরে যে টাকা রিমেইনিং থাকবে সেটা অস্থায়ী খরচ হিসেবে খরচ করবে। কিন্তু এই সরকার সেটা করছে না। তারা কি করছে? তারা মনে করছে ওখান থেকে টাকাটা নিয়ে আমি বেসিক্যালি অন্য বাজে খাতে আয় করব। যে খাতে আয় করার কোনো প্রয়োজন নেই। কিন্তু স্যার একটা বিষয় হচ্ছে, সরকারি কর্মচারীরা ডিএ আন্দোলন করছিলেন ডিএ পাবে, কিন্তু সেক্ষেত্রে শিক্ষকরাও কি ডিএ পাবে? অনেক অবশ্যই। মানুষ জানতে চায়। অবশ্যই দেখুন, অবশ্যই শিক্ষক, শিক্ষাকর্মী যারা ডিএ পান তারা প্রত্যেকেই পাবেন। সরকারি তা চাকরি যারা একদম সরকার পোষিত যে সমস্ত শিক্ষক, তাদেরকে মানে বেসিক্যালি এরা চাইছে কি বলুন তো? একটা অংশের মানুষকে মানে ওদের মধ্যে লড়াই লাগিয়ে দেব। হ্যাঁ, ডিপ্রাইভ করব ওদের মধ্যে যতটা কম দেওয়া যায়। মানে ১ম এ দেব না। তারপরে সময় চাইছে। তারপরে ওই যে সংখ্যা, সেই সংখ্যা কমিয়ে দেখাতে চাইছে। হবে না। ডিএ, এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। এটা হচ্ছে এই যে নীতি, সেই নীতিমালা নির্ধারণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মানে আমরা ৭ বার জিতে সেই নীতিমালা নির্ধারিত করেছি। এরপরে ওই নীতিমালা অনুযায়ী ডিএ, এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, ডিফাইন করা আছে সব জায়গায়। যেখানে ডিফাইন করা আছে সকলে প্রাপ্য। একজনকেও ডিপ্রাইভ করা যাবে না। ডিএ, এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। সেটা কিন্তু রায়ে নির্দিষ্টভাবে বলে দিয়েছে। ওটারই তো ওই যে ডেফিনিশন তারই তো ইন্টারপ্রিটেশন সুপ্রিম কোর্ট করেছে। এখন এইসব বলে টলে বেসিক্যালি নিজেদেরকে আসলে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছেন। বেসিক্যালি এই যে কনটেম্পট অ্যাপ্লিকেশন, সেই কনটেম্পট অ্যাপ্লিকেশনে যদি কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়, তাহলে কি আপনি মনে করেন যে সর্বোচ্চ ন্যায়ালয় ছাড়বে?
ছাড়বে না। কালকে তো পার্শ্ব শিক্ষকদেরকেও দেখা গেছে মুখ্যমন্ত্রীর আন্দোলনে গিয়ে বিক্ষোভ দেখাতে মুখ্যমন্ত্রী বলছেন এখানে বিক্ষোভ দেখাবেন না, এখান থেকে যান। এইটা বিক্ষোভ দেখুন দেখানো আমি মনে করি পার্শ্ব শিক্ষক, তারপরে ধরুন সিভিক ভলেন্টিয়ার যারা ডিপ্রাইভ, ইভেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে এই বিভিন্ন ক্যাটাগরির যে সমস্ত যারা পুলিশ ডিপার্টমেন্টে সহায়তা করেন, তাদের এই যে পুলিশের কনস্টেবল পদে সংরক্ষণ রয়েছে। সঠিকভাবে ইভেন সেই তালিকা নাম্বার সহ প্রকাশ করা হচ্ছে। কালকে তারা ডিপ্রাইভ মুখ্যমন্ত্রী হচ্ছেন। গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। দেখুন করতে পারেনি না। দেখুন যেকোনো মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে। তারা তো এমন কিছু ইয়ে করেনি। তারা তারা তো তারা বিক্ষোভের কথা বলেছেন। নিজেদের দাবি দেওয়া যে দেখুন পার্শ্ব শিক্ষকদের তাদের একদম শিক্ষকদের মতোই কাজ করতে হয়। তাদের সমহারে বেতন পাবে। সেম জিনিস। সমহারে বেতন দেওয়া উচিত। সিভিক ভলেন্টিয়ারদের আমি মনে করি তারা ডিপ্রাইভ হচ্ছেন। তাদেরকে নির্দিষ্টভাবে বেতন বৃদ্ধি করা উচিত। কারণ একজন সিভিক ভলেন্টিয়ার প্রায় কনস্টেবলের মতো কাজ করে। মুখ্যমন্ত্রী তো ঝাঁঝিয়ে উঠলেন তাদের উপরে ফিরদৌসটা দেখুন এটা হচ্ছে অগণতান্ত্রিক। এইটাই তো স্বৈরাচারিতা। যে এটা বিক্ষোভ দেখানোর দেখুন জায়গা নয়। বিক্ষোভ দেখানোর জায়গা আপনি যদি মনে করেন যে আপনি যেটা দেখাচ্ছেন সেটা বিক্ষোভ। আপনি তো ওই যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন মেট্রো চ্যানেলে সেখানে তো আগেও দেখিয়েছেন। তখন সরকারে ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। আজকে আপনি নিজেই সরকারে, নিজেই বিক্ষোভ দেখাচ্ছেন। তাহলে আপনি দেখাতে পারেন যেটা গণতান্ত্রিক পথে, তাহলে আরেকজন কেন দেখাতে পারবে না? ফলে দেখুন দাবিটা বুঝতে হবে। দাবি হচ্ছে পার্শ্ব শিক্ষক হিসেবে তারা চাইছেন বেতন। তারা চাইছে তাদের বেতন বৃদ্ধি। সিভিক ভলান্টিয়ার তারা চাইছে বেতন বৃদ্ধি। এই সিভিক ভলান্টিয়ারদের দিয়ে কি না কাজ করানো হয় না? গ্রুপ ডি কর্মচারী বিভিন্ন জায়গায় যেমন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার সমস্ত ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তারা সবথেকে বেশি ডিপ্রাইভড। তাহলে সব তাদের কেন বেতন বৃদ্ধি হবে না? অবশ্যই তাদের বেতন বৃদ্ধি হওয়া উচিত। কিন্তু সব থেকে একটা বিষয় হচ্ছে কালকে গুরুত্বপূর্ণ বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা প্রায় সময় হাওয়াই চটি নিয়ে কটাক্ষ করেন। হাওয়াই চটি আপনারা ১৫ দিন পড়তে পারবেন? না দেখুন এগুলো নিয়ে মন্তব্য করাটা সমস্যা। পড়তে পারবেন ১৫ দিন? দেখুন আমি মনে করি এ এগুলো ইম্মেটেরিয়াল রাজনীতিতে। রাজনীতিতে এগুলো মানে মন মেটেরিয়াল। ঘোরানোর চেষ্টা এই দেখুন হাওয়াই চটি। আমি মনে করি রাজনীতিতে এই কে কি পড়ছে, কে কি না পড়ছে এগুলো ইম্মেটেরিয়াল। কে কি খাচ্ছে না। অবভিয়াসলি দেখুন রাজ মানুষ আপনাকে নির্বাচিত করেছে। নির্বাচিত করার পরে মানুষ দেখবে যে তার যে এক্সপেকটেশন সেটা ফুলফিল হচ্ছে কি হচ্ছে না। কর্মচারীরা ডিএ পাচ্ছে না। বেকাররা চাকরি পাচ্ছে না। দুর্নীতি হচ্ছে। তাহলে এরপরে মানুষ কি চাইবেন? মানুষ চাইবেন তাদের প্রত্যাশা পূরণের মতো একটি সরকার। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ নতুন করে ভাবছে।